স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। আওয়ামী লীগের দোসররা এখন জামাতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছে, এমন দাবি করা হয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ সংবাদ সম্মেলনে। তারুণ্যের ভাবনা নিয়ে ৮ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। ৯ থেকে ২৮ মে পর্যন্ত চলবে সেমিনার ও সমাবেশ। তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই সংবাদ সম্মেলন। এ সময় যুবদল সভাপতি দাবি করেন, জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল বিএনপি, জনবান্ধব সরকার গঠনই তাদের লক্ষ্য। জানান, নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অন্যান্য অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে, আমরা কিন্তু অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন ডিনায়াল পদ্ধতিতে ছিল, আমরা কিন্তু ডিনাই করছি না, আমরা স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, বহিষ্কার করছি, কারো বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি। স্বৈরাচারের দোসররা এখন জামাত ও এনসিপিতে ভিড়ছেন বলেও মন্তব্য করেন আব্দুল মোনায়েম মুন্না। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামের আশ্রয়ে গিয়েছে কিংবা এনসিপিতে গিয়েছে বা অন্যভাবে কিন্তু কোনোভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। এ সময় জানানো হয়, ৯ থেকে ২৮ মে পর্যন্ত ৪ বৃহত্তম বিভাগে সেমিনার ও সমাবেশ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তরুণরা কি চাচ্ছেন তার উপর নির্ভর করে এগিয়ে যেতেই বিএনপির ৩ অঙ্গ সংগঠনের এই কর্মসূচি। বিস্তৃত সাংগঠনিক কাঠামো। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালাতে পারে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবের রাজনীতিবিদ মাওলানা আব্দুল সুবহান তৃণমূল থেকে শীর্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারেন না। বলেন, শত অত্যাচার, জুলুম, নির্যাতনের পরেও দেশকে ভালোবেসে বাংলাদেশেই রয়ে গেছে জামাতের নেতাকর্মীরা। যারা দেশের মানুষকে জুলুম, নির্যাতন, অত্যাচার করেছে তারাই এখন দেশ ছাড়া। এ সময় ব্যক্তিত্বের দিক থেকে মাওলানা আব্দুল সোবহান বাংলাদেশ জামাতে ইসলামের একজন দায়িত্বশীল অভিভাবক ছিলেন বলেও মন্তব্য করেন তিনি। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না। মাওলানা আব্দুল সোবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকে। এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাবো না, এটা ঠিক, কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রায় ২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ২৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী ৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক এবং তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে আলাদা ২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলা ২টি দায়ের করেন। এছাড়াও বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, বিদেশি কোচ নিয়োগে খরচ সহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দিয়েছে দুদক। সোমবার দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব জানান। তিনি আরও বলেন, আসামি এনামুল হক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১৮ কোটি ৮,২৮,০৯২ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তিনি ও তার প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত ২২টি ব্যাংক হিসাবে ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে মোট ২,২৩৯ কোটি ১৫,৮৬,৬০২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। সংশ্লিষ্ট জনাব এনামুল হক ২,২৩৯ কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ১০০ বছরে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে ০.৬৩ ডিগ্রি সেলসিয়াস, আর ৪৩ বছরে বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা মনে করেন, বৈশ্বিক তাপমাত্রা বিবেচনায় বাংলাদেশে বৃদ্ধির হার অনেক বেশি। পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিস্থিতি। জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ও উদ্বেগজনক সমস্যা। বৈশ্বিক প্রভাব যেমন উন্নয়নশীল দেশগুলোকে সমানভাবে স্পর্শ করছে, তেমনি বাংলাদেশের ওপর এর প্রভাব আরও ভয়াবহ।
বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে 1980 থেকে 2023 সাল 43 বছরের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে 1976 সালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় 38 ডিগ্রি সেলসিয়াস, 2023 ও 2024 সালে তা ছাড়ায় 43 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে 4 দশকের বেশি সময়ের ব্যবধানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে 5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ বাড়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন, বিশেষ করে শ্রমজীবী মানুষেরও যেন কষ্টের শেষ নেই। কন্টিনিউয়াস যে রাইজ হচ্ছে তাপমাত্রার, এটাতে বেঁচে থাকা একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে। বাংলাদেশে অনেক বেশি তাপমাত্রা বাড়ছে এবং সার্ভাইভ করা খুব টাফ হয়ে যাচ্ছে। পরিবেশে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইডটা নির্গত হচ্ছে সেটা শোষণ করার জন্য তো সেই পরিমাণ গাছ নেই। কালিয়াকুড়ে হচ্ছে একটা শিল্প কারখানার জন্য 32,000 গাছ কেটে ফেলা হয়েছে। তো এরকম গাছপালা কেটে যে শিল্প কারখানা তৈরি করা হচ্ছে, এতে কিন্তু আমাদের নেচারের উপর অনেকটা ইফেক্ট করতেছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে রোগবালাইও। বৈশ্বিক উষ্ণতার কারণে মশা বেড়ে যাচ্ছে, ডেঙ্গি কেসগুলো আমাদের আসতেছে। এখন এটা আমাদের হসপিটালের উপরে একটা বার্ডেন হচ্ছে। এটা সরকার একার পক্ষে সম্ভব না, এটা আমাদেরকে সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগগুলো নিতে হবে। সবুজ ও জলাশয় বিলুপ্ত হওয়ার সাথে জনসংখ্যার বিস্ফোরণকে ঢাকার তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ দেখছেন বিশেষজ্ঞরা। 80 দশকের আগে মূলত পৃথিবীতে বটেই বাংলাদেশের তাপমাত্রাটাও এই যে বেসলাইন তাপমাত্রা তার চেয়ে নিচে ছিল। এই মানুষের অ্যাক্টিভিটিজের কারণে গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যে ইমিশনটা সেটা বেড়ে যাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের তাপমাত্রার ঊর্ধ্বগমনকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। আসলে কার্বন ইমিশন যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের 5 জেলায় বজ্রপাতে 11 জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় মারা গেছে 2 স্কুল ছাত্র সহ 4 জন। কিশোরগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী ও সুনামগঞ্জে নারী সহ মারা গেছেন 7 জন। সকালে ঘুড়ি ওড়ানোর সময় কুমিল্লার বারুয়ায় বজ্রপাতে ফাহাদ হোসেন ও সাইমন হোসেন নামে 2 স্কুল ছাত্রের মৃত্যু হয়। নিহতরা বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। অন্যদিকে মুরাদনগরে ধান কাটার সময় বজ্রপাতে মারা গেছেন 2 জন। এদিকে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে কিশোরগঞ্জে অষ্টগ্রামের কলমা ইউনিয়নে ইন্দ্রজিৎ দাস ও খয়েরপুর ইউনিয়নে স্বাধীন মিয়ার মৃত্যু হয়। অন্যদিকে মিঠামইন উপজেলায় খলায় ধানের কাজ করার সময় ফুলেসা বেগম নামে এক নারী বজ্রপাতে মারা গেছেন। বজ্রপাতে নেত্রকোনার কলমাকান্দায় দিদারুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এছাড়া জেলার মদন উপজেলায় বজ্রপাতে আরাফাত নামের 9 বছরের মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ি ও সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ কুড়িগ্রামে। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ডিবিসি এক্সপ্রেস রয়েছে কুড়িগ্রামে এবং সংকট, সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলছে। আমি বেশি কথা বাড়াবো না। আমার আশেপাশে যারা রয়েছেন তারা বিভিন্ন পেশার, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন রয়েছেন আমার চারপাশে। তারা কুড়িগ্রাম নিয়ে কথা বলবেন, কুড়িগ্রামের সংকট এবং সম্ভাবনা নিয়ে তারা কথা বলবেন। আমি শুরুতে একটু আপনার কাছে আসতে চাই। আসলে নারীদের কম পাওয়া যায়, একটা সংকট আমরা এখানে লক্ষ্য করেছি যে বাল্য বিবাহের হার কুড়িগ্রামে খুব বেশি, বিশেষ করে চরাঞ্চলে। এটার সমাধানটা আসলে কোথায়, কিভাবে দেখেন? জি, ধন্যবাদ। কুড়িগ্রাম হচ্ছে বাংলাদেশের 64টি জেলার মধ্যে কুড়িগ্রাম হচ্ছে সবচেয়ে দরিদ্রতম জেলা। এখানে বাল্য বিবাহটাই হচ্ছে মেইন কারণ আর কি শিক্ষার জন্য। বাল্য তথ্য মতে 78% হচ্ছে বাল্য বিবাহের হার। সেটা রোধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিংবা এরকম কোনো কাজ চলছে? সেই ধরনের তেমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আমি দেখেছি যে চরের মানুষ কাছে গিয়েছিলাম, সেখানে যদিও প্রাথমিক বিদ্যালয়ে কিছু আছে কিন্তু মাধ্যমিক শিক্ষার খুব অভাব, যার জন্য নারী শিক্ষার মানটা আর কি খুব করুণ অবস্থা। শিক্ষা এবং সচেতনতার বিকল্প নেই, সেটা বোঝা গেল। আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই, শিক্ষার বিষয়টা যখন চলেই এলো, শিক্ষার হারও এই জেলায় কম, চরাঞ্চলে আসলে প্রাইমারি স্কুল ছাড়া অন্য কোনো স্কুল আসলে ওভাবে কম হয়তো। একটু জানতে চাই এটা উত্তরণের উপায় কি? ধন্যবাদ আপনাকে। এই কুড়িগ্রাম সত্যিকার অর্থে
শিক্ষার দিক থেকে এত বেশি পিছিয়ে আছে, যেটি আসলে এই দারিদ্র্যপীড়িত 64তম জেলা হিসাবে বাংলাদেশের 64তম জেলা হিসাবে এটি একেবারে শিক্ষায় একেবারে পিছিয়ে আছে। প্রায় 72% অধিক এটা শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে আছে। এখানে চরের সংখ্যাটা এত বেশি যে 469 চর আছে এবং 16টি নদ নদী বেষ্টিত এই কুড়িগ্রাম জেলা। এখানে এই শিক্ষা ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? একদম শিক্ষার ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওইরকম ভাবে প্রাইমারি স্কুল ওই চরাঞ্চলগুলোতে তো একেবারে হাই স্কুল এবং উচ্চশিক্ষার ব্যবস্থা নেই বললেই চলে। প্রাইমারি স্কুল যেগুলো আছে সেখানে কোনোভাবেই সংকটগুলো নিশ্চয়ই আমরা শুনলাম। মানে আসলে আমরা এটা নিয়ে জেলা প্রশাসক যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন, আপনার কাছে একটু স্বাস্থ্য খাত সম্পর্কে জানতে চাই। স্বাস্থ্য খাত এখানে চরাঞ্চলে আমাদের কুড়িগ্রামে যেটা আছে সেটা খুবই অপ্রতুল। এখানে একটা হাসপাতাল আছে আমাদের চাহিদার তুলনায় খুবই কম। যোগাযোগ ব্যবস্থা কেমন? যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে যোগাযোগ হচ্ছে আমাদের শিক্ষা স্বাস্থ্যের মধ্যে আরেকটা সাংঘাতিক ধরনের এখানে একটা প্রতিবন্ধকতা কুড়িগ্রামের মানুষের ডেভেলপমেন্টের জন্য। এই যোগাযোগের জন্য আমরা চাচ্ছি আমরা নতুন বাংলাদেশের পুরানো মৃতপ্রায় স্বপ্নগুলি আমরা জেগে উঠতেছি। আমরা এই পাশে আমি আরেকজনের সঙ্গে কথা বলবো, সর্বশেষ একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি চর অঞ্চল নিয়ে কাজ করেন, শফিকুল ইসলাম বেবু ভাই, একটু জানাবেন যে চর অঞ্চলের আসলে সমস্যাটা কোথায়, উত্তরণের উপায় একদম সংক্ষেপে। সংক্ষেপে হচ্ছে যে চরের আমাদের যে 16টি নদ নদী রয়েছে সেখানে 850 বর্গ কিলোমিটার চর রয়েছে। সেখানে মানুষ বাস করে প্রায় 5.5 লক্ষ মানুষ। এদের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা একেবারে অপ্রতুল। এটার উত্তরণের উপায় এক কথায়? হ্যাঁ, এখানে উত্তরের উপায় হচ্ছে যে আমাদের রাজনৈতিকভাবে, এবং আপনি জানেন যে 150 বছরে যারা এখানে নেতৃত্ব দিয়েছে তার সংসদে কোনোদিনও বলে নাই যে এটা উত্তরণ করা দরকার। এটা রাজনীতির ছাড়া রাজনৈতিক এবং প্রশাসনিক দুটোরই কার্যক্রম লাগবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে বেশিক্ষণ কথা বলতে পারি না। এই সংকট সমাধান এবং সম্ভাবনার কথা আসলে সবকিছুই বললেন। এই কুড়িগ্রামে এখানে বিভিন্ন যারা পেশায় রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন, তারা তাদের বিভিন্ন মতামত দিলেন। আমরা আগামীকাল থাকবো গাইবান্ধায়, এবং আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। লালমনিরহাটের বুড়িমারি স্টেশন থেকে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। এতে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে প্রায় 15 কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে যানজট। সকালে স্থানীয়রা হাতিবান্ধা মেডিকেল মোড়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। তাদের দাবি, বুড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে। এতে সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভোলার সব রুটে বাস ধর্মঘট চলছে। সিএনজি অটোরিকশা চলাচলেও বাধা দিচ্ছে বাস শ্রমিক ইউনিয়ন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রবিবার সন্ধ্যা 6টা থেকে ভোলার অভ্যন্তরীণ 5টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সিএনজি চলাকালে বাধা সৃষ্টি করেন। এছাড়া একাধিক সিএনজি বাস ডিপোতে আটকে রাখেন। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। দূরদূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অটোরিকশা সহ বিকল্প যানবাহনে চলাচল করছেন। ভাড়া এবং সময় লাগছে দ্বিগুণ।